স্নেহের ছাত্রছাত্রীরা, আশা করি সবাই ভালো আছো। বর্তমান পরিস্থিতিতে বিদ্যালয় কবে খুলবে তার কোনো ধারণা আমার নেই, তাই আমার দেওয়া স্টাডি মেটেরিয়ালসগুলো ও ভিডিওগুলো অনুসরণ করো, তাহলে যে পাঠ্যাংশগুলোর আমি পাঠদান করছি তাহলে সেগুলো তোমরা বুঝতে সক্ষম হবে। আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো তিনটি বিষয়: ল্যান প্রোটোকল, সুইচিং পদ্ধতি এবং টিসিপি/আইপি মডেল ও প্রোটোকলস। প্রথম যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ল্যান প্রোটোকল। আমরা প্রথমে জেনে নিই প্রোটোকল কাকে বলে। নেটওয়ার্ক সিস্টেমে যে সমস্ত নিয়মকানুন বা রীতিনীতি অনুযায়ী সিস্টেমে যুক্ত কম্পিউটারগুলি নিজেদের মধ্যে যোগাযোগ স্থাপন করে এবং তথ্যের আদান প্রদান করে, সেই সমস্ত নিয়মকানুন বা রীতিনীতিকে প্রোটোকল বলে। তাহলে এবারে জানি ল্যান প্রোটোকল কি না। ল্যান সিস্টেমে তথ্য বা সিগন্যাল প্রেরণ বা গ্রহণের জন্য ডেটার পরিমাণ, ডেটার ধরন, ডেটা প্রেরণ বা গ্রহণের হার ইত্যাদির উপর নির্ভর করে যে বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করা হয় তাকে ল্যান প্রোটোকল বলে। সাধারণত তিন ধরনের ল্যান প্রোটোকল হয়: ইথারনেট, টোকেন রিং, ফাইবার ডিস্ট্রিবিউটেড ডেটা ইন্টারফেস বা এফডিডিআই। তোমাদের সঙ্গে যে দুটো ল্যান প্রোটোকল নিয়ে আলোচনা করব সে দুটো হলো ইথারনেট এবং টোকেন রিং। এফডিডিআই এই ল্যান প্রোটোকলটি তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত নয়, তবে এফডিডিআই ফুল ফর্ম বিভিন্ন সময় পরীক্ষায় আসে। এবার ল্যান প্রোটোকলের ইথারনেট সম্বন্ধে আলোচনা করছি। ল্যান নেটওয়ার্কের সর্বাপেক্ষা জনপ্রিয় নেটওয়ার্ক প্রোটোকল হলো ইথারনেট, যেটি বর্তমানে IEEE 802 নামে পরিচিত হয়েছে। এই ইথারনেট যে ল্যান প্রোটোকলটি, তার ছবি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ কিভাবে কানেক্টেড হয়ে আছে টুইস্টেড পেয়ার কেবিল দিয়ে। তার সঙ্গে সুইচও আছে, রাউটারও আছে। মানে ইথারনেটে হাব, সুইচ, রিপিটার, রাউটার ইত্যাদি ব্যবহৃত না কম হয়। ইথারনেট দু রকমের হয়: বেস ব্যান্ড ইথারনেট আর ব্রডব্যান্ড ইথারনেট। বেস ব্যান্ড ইথারনেটকে সাধারণত 5 ভাগে ভাগ করা যায়: 10/5, 10/2, 10/T, 100/T, 10/F। তোমাদের যে কোশ্চেনগুলো আসে যে 10/5 বলতে কি বোঝো, 10/2 বলতে কি বোঝো, এক্ষেত্রে 10 বা 100 হলো ডেটা পাঠানোর হার, অর্থাৎ 10 MBPS থেকে 100 MBPS। আর বেস কথাটি বেস ব্যান্ড ট্রান্সমিশন, অর্থাৎ কত দূরত্ব অবধি ডেটা পাঠাতে সক্ষম। এখানে এই 5 অর্থাৎ 500 মিটার, 2 অর্থাৎ 200 মিটার, টি অর্থাৎ টুইস্টেড পেয়ার কেবিল, এফ অর্থাৎ ফাইবার অপটিক কেবিলকে বোঝানো হয়েছে। তোমরা জানো টুইস্টেড পেয়ার কেবিল 56 কিলোমিটার পর্যন্ত ডেটা পরিবহনে সক্ষম, যদিও এখানে রিপিটার ব্যবহার করতে হয় ডেটার গতিকে পুনরুদ্ধার করার জন্য। আর ফাইবার অপটিক কেবিলের ক্ষেত্রে যেন 100 কিলোমিটার পর্যন্ত ডেটা পরিবহনে সক্ষম। এবার যাচ্ছি ব্রডব্যান্ড ইথারনেট।
ব্রডব্যান্ড ইথারনেট একটি মাত্রই আছে, সেটি হলো 10 ব্রডব্যান্ড 36। এক্ষেত্রে 10 হলো ডেটা পাঠানোর হার 10 Mbps, আর ব্রডব্যান্ড কথাটি ব্রডব্যান্ড ট্রান্সমিশন এবং 36 কেবলের দৈর্ঘ্যকে বোঝায়। ইথারনেটে যে ডেটা আদান প্রদান হয়ে থাকে সেই ডেটা আদান প্রদানের পদ্ধতি একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলে। সেই পদ্ধতিকে বলা হয় CSMA/CD, যার ফুল ফর্ম হলো ক্যারিয়ার সেন্স মাল্টিপল অ্যাক্সেস উইথ কলিশন ডিটেকশান। এটা কীরকম না, ইথারনেটেই বাস টপোলজি ব্যবহার করা হয়। সমস্ত কম্পিউটার একসঙ্গে ডেটা পাঠালে ডেটাগুলির মধ্যে সংঘর্ষ হতে পারে। তাই যদি কোনো কম্পিউটার ডেটা পাঠাতে চায় তবে তার এনআইইউর গ্রাহক নেটওয়ার্কের বাসকে পরীক্ষা করে দেখে, অর্থাৎ কলিশন ডিটেকশান করে। সেই সময় বাসে অন্য কোনো সংকেত আদান প্রদান হচ্ছে কি না এই কাজটিকে বলা হয় ক্যারিয়ার সেন্স। যদি অন্য কোনো সংকেত যায় তবে নেটওয়ার্কের সমস্ত কম্পিউটারকে ডেটা না পাঠানোর জন্য নির্দেশ পাঠায়। যদি কোনো সংকেত না থাকে তবে ডেটা পাঠানো শুরু হয়। এইভাবে ইথারনেটে ডেটা আদান প্রদান হয়। ইথারনেট ব্যবহারের সুবিধে এবং অসুবিধেগুলো কি আছে না, ইথারনেট ব্যবহারে যে সুবিধেগুলো হয়, ইথারনেটের গঠন সরল হওয়ায় এর স্থাপনের খরচ খুব কম এবং সহজেই স্থাপন করা যায়। এখানে কোয়েক্সিয়াল কেবিল, টুইস্টেড পেয়ার কেবিল, অপটিক্যাল ফাইবার কেবিল সমস্ত কেবিলই ব্যবহার করা হয়। অসুবিধে না, ইথারনেট সিস্টেমে কোনো ত্রুটি বা সমস্যা চিহ্নিত করা এবং তার সমাধান করা অনেক কষ্টকর। ব্যাকবোন নষ্ট হয়ে গেলে সমস্ত নেটওয়ার্ক সিস্টেমটাই ইথারনেটের ক্ষেত্রে ভেঙে পড়ে। পুনঃস্থাপন করা বা ইথারনেটের ক্ষেত্রে অনেক শক্ত এবং ব্যয় সাপেক্ষ। ইথারনেট এই প্রোটোকলটি 1976 খ্রিস্টাব্দে পার্ক অর্থাৎ পোলো অল্টো রিসার্চ সেন্টার দ্বারা আবিষ্কৃত হয়েছিল, যা বর্তমানে বহুল প্রচলিত একটি ইথারনেট ল্যান প্রোটোকল আর্কিটেকচার। এবার যে ল্যান প্রোটোকলটি নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব সেটি হচ্ছে টোকেন রিং। তোমরা টোকেন রিংয়ের ছবিটি স্ক্রিনে দেখতে পাচ্ছ। এই ল্যান সিস্টেমে রিং টপোলজিতে টোকেন রিং নামক লজিক্যাল আর্কিটেকচার ব্যবহৃত হয়। ইথারনেট যেটি বাস টপোলজির ক্ষেত্রে ব্যবহার হয়েছিল আর টোকেন রিংটি ব্যবহার হচ্ছে তাহলে রিং টপোলজির ক্ষেত্রে। টোকেন রিং প্রোটোকল প্রযুক্তিতে প্রেরক কম্পিউটার 3 বাইট বিশিষ্ট ফ্রেম, যাকে টোকেন নামে অভিহিত করা হয়, লজিক্যাল রিং বিশিষ্ট সম্পূর্ণ নেটওয়ার্কের মধ্য দিয়ে নির্দিষ্ট গ্রাহক কম্পিউটারের কাছে পাঠাতে পারে। সবসময় নেটওয়ার্কে একটি মাত্র টোকেন থাকবে। ডেটা প্রেরণে ইচ্ছুক নোডটি টোকেনটিকে নিয়ে তার মধ্যে গ্রাহকের অ্যাড্রেস পাঠায়। এরপর নির্দিষ্ট গ্রাহকের কাছে টোকেনটি পৌঁছলে প্রেরক ও গ্রাহকের মধ্যে ডেটা পরিবহন চলে। যতক্ষণ না গ্রাহক পুনরায় নেটওয়ার্কে টোকেনটি ছেড়ে না দেয় ততক্ষণ অবধি এই প্রেরক থেকে গ্রাহকের কাছেই কিন্তু তথ্য যেতে থাকে। তবে এই পদ্ধতিতে ডেটা বা তথ্য পরিবহনের হার খুবই কম, সাধারণত 4 Mbps থেকে 16 Mbps পর্যন্ত হয়। টোকেন রিং ব্যবহারের ক্ষেত্রে যে সুবিধেগুলো থাকে সেগুলি হলো, এই পদ্ধতিতে সাধারণত কোনো ডেটা সংঘর্ষ হয় না, কারণ ওই টোকেন যতক্ষণ সেই গ্রাহক কম্পিউটারের কাছে থাকবে ততক্ষণ অবধি অন্য কোনো কম্পিউটার ডেটা পাঠাতে পারে না, তার ফলে ডেটা সংঘর্ষ হয় না।
ওয়ার্কস্টেশন বা নোডের সংখ্যা বাড়লেও দক্ষতা হ্রাস পায় না। টোকেন রিংয়ে তাহলে অসুবিধে কি? না, এই পদ্ধতিতে ডেটা পরিবহনের হার তুলনামূলকভাবে কম এবং ব্যয়বহুল প্রযুক্তি। বড় বা বৃহৎ আকারের নেটওয়ার্ক এই পদ্ধতিতে ব্যবহৃত হয় না। আশা করি টোকেন রিংয়ের যে ডেটা পরিবহনের পদ্ধতি তোমরা বুঝতে পেরেছ। তাহলে ইথারনেট আর এই টোকেন রিং এর মধ্যে পার্থক্য কী? না, ইথারনেটে প্রোটোকল সিস্টেমে ডেটা সংঘর্ষের সম্ভাবনা থাকে, যদিও সিএসএমএ সিডি প্রযুক্তি ব্যবহার করা হয় তারপরেও থাকে, কিন্তু টোকেন রিংয়ের ক্ষেত্রে ডেটা সংঘর্ষের সম্ভাবনা থাকে না। আর ইথারনেটের ক্ষেত্রে তথ্য প্রেরণের হার বা গতি সেটা 10 MBPS থেকে 1000 MBPS পর্যন্ত হতে পারে, যেটা টোকেন রিংয়ের ক্ষেত্রে কিন্তু 4 MBPS থেকে 16 MBPS পর্যন্ত হয়। এই ছিল ল্যান প্রোটোকলের ইথারনেট এবং টোকেন রিং এই দুটি আর্কিটেকচার সম্বন্ধে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আজকের যে দ্বিতীয় পার্ট সেটি হচ্ছে সুইচিং পদ্ধতি। নেটওয়ার্ক সিস্টেমে একাধিক যন্ত্র বা যন্ত্রাংশ যুক্ত থাকে। তাদের মধ্যে পয়েন্ট টু পয়েন্ট নেটওয়ার্ক ব্যবস্থা বাস্তব ক্ষেত্রে সমস্ত নেটওয়ার্ক সিস্টেমে স্থাপন করা সম্ভব নয়। এই সমস্যার সমাধান করার জন্য যে টেকনিক আবিষ্কৃত হয় সেটা হচ্ছে সুইচিং পদ্ধতি। সাধারণত 3 রকম সুইচিং পদ্ধতিতে ওয়ান সিস্টেমে বা বৃহৎ কোনো নেটওয়ার্ক সিস্টেমে একটি কম্পিউটারের সঙ্গে অন্য কম্পিউটারের 1-to-1 যোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠে। সেই 3টি সুইচিং পদ্ধতি হল সার্কিট সুইচিং, মেসেজ সুইচিং, প্যাকেট সুইচিং। প্রথম যে সুইচিং পদ্ধতিটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সার্কিট সুইচিং। তোমরা স্ক্রিনে সার্কিট সুইচিংয়ের একটি ছবি দেখতে পাচ্ছ, যেখানে সেন্ডার, রিসিভার, মাঝখানে বিভিন্ন যন্ত্র সার্কিটের বসানো আছে। ওয়ান সিস্টেমে তথ্য বা ডেটা পরিবহনের জন্য সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে এই সার্কিট সুইচিং। এই সার্কিট সুইচিং পদ্ধতিতে ডেটা পরিবহনের জন্য টেলিফোন লাইনের মাধ্যমে দুটি কম্পিউটারের মধ্যে সার্কিট স্থাপিত হয়। এখানে দেখো প্রত্যেকটা কম্পিউটারের মধ্যে যে নেটওয়ার্কটি মানে যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠেছে, সেই সার্কিট ব্যবস্থাটা টেলিফোন লাইনের মাধ্যমে গড়ে উঠেছে। এর যতক্ষণ ডেটা প্রেরণ বা গ্রহণ হয় ততক্ষণ পর্যন্ত সার্কিটটি অবস্থান করে এবং যোগাযোগ রক্ষা করে, অন্যথায় যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। এই সার্কিট সুইচিং পদ্ধতিতে অডিও, ভিডিও তথ্য পাঠানোর জন্য বেশি ব্যবহৃত হয়। এই সিস্টেমে তথ্য বা ডেটা ক্রমাগত পাঠানো যায়, কোনো অসুবিধা থাকে না। এবার যে পদ্ধতিটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে প্যাকেট সুইচিং। তোমরা স্ক্রিনে প্যাকেট সুইচিংয়ের ছবিটি দেখছো, কিভাবে তথ্য সেন্ডার থেকে রিসিভারে যাচ্ছে। এই প্যাকেট সুইচিং পদ্ধতিতে যে তথ্য বা ডেটা প্রেরক থেকে গ্রাহকের নিকট পৌঁছায় সেগুলি ছোট ছোট প্যাকেটের আকারে যায়। সেই ছোট ছোট যে প্যাকেটের আকারে যাচ্ছে সেখানে সেই প্যাকেটের সাইজ বা আকার হচ্ছে 1000 বাইট, যার মধ্যে নির্দিষ্ট তথ্য বা ডেটা এবং প্রেরক ও গ্রাহকের ঠিকানা বা অ্যাড্রেস থাকে এই 1000 বাইটের মধ্যে। এই প্যাকেটগুলি নেটওয়ার্কে ছেড়ে দিলে নেটওয়ার্ক সিস্টেমে বিভিন্ন ওয়ার্কস্টেশন থেকে ঘুরতে ঘুরতে প্যাকেটে দেওয়া অ্যাড্রেসের সঙ্গে মিল করে নির্দিষ্ট গ্রাহকের কাছেই প্যাকেটটা পৌঁছায়। এই ধরনের পদ্ধতিতে কেবলমাত্র সংখ্যা ও ডেটা পাঠানোর ক্ষেত্রে খুবই কার্যকরী হয়, তবে অবিরাম তথ্য পাঠানোর ক্ষেত্রে প্যাকেট সুইচিং পদ্ধতি কার্যকরী নয়। তৃতীয় যে সুইচিং পদ্ধতি সেটি হচ্ছে
মেসেজ সুইচিং। তার ছবিটা তোমরা স্ক্রিনে দেখছো কিভাবে নোডগুলোর সঙ্গে যোগাযোগ হয়েছে। ওয়ান সিস্টেমে তথ্য বা ডেটা প্রেরণ বা গ্রহণের জন্য প্যাকেট সুইচিংয়ের যে পুরনো সংস্করণ সেটাই হচ্ছে মেসেজ সুইচিং। প্যাকেট সুইচিংয়ের ক্ষেত্রে প্যাকেটের আকারে ডেটা গিয়েছিল, এখানে মেসেজের মাধ্যমে গ্রাহকের ঠিকানা বা অ্যাড্রেস অনুসারে রাউটার থেকে নির্দিষ্ট গ্রাহক কম্পিউটারে মেসেজ পাঠানো হয়। মেসেজগুলি সারিবদ্ধভাবে লাইনে অপেক্ষা করে এবং পরপর গ্রাহক কম্পিউটারে পৌঁছায়। তবে বর্তমানে মেসেজ সুইচিং পদ্ধতি আর ব্যবহৃত হয় না। এই ছিল তোমাদের সুইচিং পদ্ধতি। আজকের পাঠের শেষ অংশ টিসিপি/আইপি মডেল ও প্রোটোকলস। দুটি কম্পিউটারের মধ্যে তথ্যের আদান প্রদানের জন্য নির্দিষ্ট প্রোটোকল অনুসৃত হয়। ডেটা প্রেরক থেকে যে গ্রাহক কম্পিউটারে পৌঁছায় তা নির্দিষ্ট একটি মডেলকে অনুসরণ করে। সর্বাধিক প্রচলিত ও প্রাচীনতম মডেল হল টিসিপি/আইপি মডেল। এই টিসিপি/আইপি মডেল 5টি স্তর নিয়ে গঠিত হয়। প্রথম যে স্তরটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ফিজিক্যাল লেয়ার। এটি টিসিপি/আইপি মডেলের সর্বনিম্ন স্তর। এই স্তরে নেটওয়ার্কে যুক্ত হতে কোন ধরনের হার্ডওয়্যার প্রয়োজন সেই সম্বন্ধে উল্লেখ থাকে। ফিজিক্যাল লেয়ারে ফ্রেমের তথ্য এনকোডিং বা ডিকোডিং করা হয়। এই লেয়ারে যে প্রোটোকলগুলি ব্যবহৃত হয় সেগুলি হল ল্যান প্রোটোকল অর্থাৎ ইথারনেট, টোকেন রিং এবং এফডিডিআই। এই 3টি প্রোটোকল ফিজিক্যাল লেয়ার স্তরে কাজ করে। টিসিপি/আইপি মডেলের দ্বিতীয় স্তর ডেটা লিঙ্ক লেয়ার। এই স্তরে ডেটাগুলিকে প্যাকেট বা ফ্রেমে বিভক্ত করার পদ্ধতি এবং ত্রুটি নিয়ন্ত্রণের সুবিধা প্রদান করে। এই লেয়ারে পিপিপি পয়েন্ট টু পয়েন্ট প্রোটোকল ব্যবহার করা হয়। দুটি কম্পিউটারের মধ্যে তথ্য আদান প্রদানের জন্য সরাসরি যোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠে এই পয়েন্ট টু পয়েন্ট প্রোটোকলের মাধ্যমে। এখানে কোনো রকম হোস্ট বা নেটওয়ার্কিং যন্ত্র ছাড়াই দুটি রাউটারের মধ্যে সরাসরি সংযোগ হয়। এবার আলোচনা করব তৃতীয় স্তর ইন্টারনেট লেয়ার। ইন্টারনেট লেয়ারে নির্দিষ্ট ডেটা প্যাকেট বা ডেটা ফ্রেম গ্রহণ করা হয় এবং সেগুলি নেটওয়ার্কে পাঠানো হয়। এই স্তরে আইপি অ্যাড্রেস ব্যবহার করে নির্দিষ্ট প্যাকেটের প্রেরক এবং গ্রাহক নির্ধারণ করা হয়। ইন্টারনেট লেয়ারে যেসব প্রোটোকলগুলি ব্যবহার করা হয় তার মধ্যে প্রথম হল আইপি ইন্টারনেট প্রোটোকল। প্যাকেট হেডারে অবস্থিত আইপি অ্যাড্রেস ব্যবহার করে সোর্স হোস্ট থেকে ডেস্টিনেশন হোস্টে ডেটা প্যাকেট প্রদান করাই এই প্রোটোকলের কাজ। পরবর্তী প্রোটোকল এআরপি অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকল। নেটওয়ার্কের লজিক্যাল অ্যাড্রেস থেকে অর্থাৎ আইপি অ্যাড্রেস থেকে ফিজিক্যাল অ্যাড্রেস অর্থাৎ ম্যাক অ্যাড্রেস বের করাই হচ্ছে এআরপি প্রোটোকলের কাজ। তৃতীয় প্রোটোকল আরএআরপি রিভার্স অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকল।
অর্থাৎ ঠিক এআরপি প্রোটোকলের অপোজিট। আরএআরপি প্রোটোকলের কাজ হলো নেটওয়ার্কের ফিজিক্যাল অ্যাড্রেস থেকে লজিক্যাল অ্যাড্রেস খুঁজে বার করা। তৃতীয় লেয়ারের চতুর্থতম প্রোটোকল হলো আইসিএমপি, ইন্টারনেট কন্ট্রোল মেসেজ প্রোটোকল। নেটওয়ার্কে ডেটা পাঠানোর সময় কোনো ত্রুটি হলে তা প্রেরকের কাছে রিপোর্টের আকারে পাঠানোই আইসিএমপি প্রোটোকলের কাজ। বিভিন্ন ধরনের ত্রুটির উপর রিপোর্ট পাঠানো হয়, সেগুলি হলো ড্রপড প্যাকেটস, কানেক্টিভিটি ফেলিওর, রিডাইরেকশন ইত্যাদি। শেষ প্রোটোকল আইজিএমপি, ইন্টারনেট গ্রুপ মেসেজ প্রোটোকল। কোনো নির্দিষ্ট ডেটা প্যাকেট একাধিক ঠিকানায় পাঠানো অর্থাৎ মাল্টিকাস্টিং ব্যবস্থা আইজিএমপি প্রোটোকলের দ্বারাই সম্পন্ন করা হয়। এটি হলো ইন্টারনেট লেয়ারের শেষ প্রোটোকল। এবার টিসিপি আইপি মডেলের চতুর্থ স্তর ট্রান্সপোর্ট লেয়ার। এই লেয়ারে ত্রুটিহীনভাবে ডেটা প্যাকেট বা ডেটা ফ্রেম সারিবদ্ধভাবে গ্রাহক কম্পিউটারে পৌঁছায়। এখানে যে প্রোটোকলগুলি ব্যবহৃত হয় তার প্রথম টিসিপি, ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। ডেটাকে ছোট ছোট অংশে ভাগ করে আইপি ডেটাগ্রাম যুক্ত করে ট্রান্সপোর্ট লেয়ার থেকে অ্যাপ্লিকেশান লেয়ারে পৌঁছে দেয় ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। আইপি ডেটাগ্রাম যুক্ত করে যা পরবর্তী গ্রাহক কম্পিউটার ডেটা পাঠাতে খুবই কার্যকরী হয়। দ্বিতীয় প্রোটোকল ইউডিপি, ইউজার ডেটাগ্রাম প্রোটোকল। আইপি অ্যাড্রেসে পোর্ট নাম্বার যুক্ত করা এবং ডেটাকে অক্ষত অবস্থায় গ্রাহকের কাছে পৌঁছানো যাচাই করা, এটি হচ্ছে ইউডিপি প্রোটোকলের মূল কাজ। টিসিপি প্রোটোকলটি একটি হচ্ছে সংযোগ ভিত্তিক প্রোটোকল, কিন্তু ইউডিপি প্রোটোকলটি বিচ্ছিন্ন বা সংযোগহীন প্রোটোকল। তার জন্য টিসিপি প্রোটোকল এর ত্রুটি নির্ধারণ বা সংশোধন করা যায় না, তাই বিশ্বাসযোগ্য নয় টিসিপি প্রোটোকল। কিন্তু ইউডিপি প্রোটোকল যেহেতু ত্রুটি সংশোধন করা যায়, তাই ইউডিপি প্রোটোকল বিশ্বাসযোগ্য। এবার যাব টিসিপি আইপি মডেলের সর্বোচ্চ স্তর অ্যাপ্লিকেশান লেয়ার। অ্যাপ্লিকেশান লেয়ারে ইন্টারনেট ব্যবস্থা ও নেটওয়ার্ক অ্যাপ্লিকেশান নির্ধারণ করা হয় যেন যে কেউ তা ব্যবহার করতে পারে। এখানে যে প্রোটোকলগুলি ব্যবহৃত হয়, প্রথম এফটিপি, ফাইল ট্রান্সফার প্রোটোকল। ক্লায়েন্ট ও সার্ভারের মধ্যে বড় ফাইল আপলোড ও ডাউনলোডের জন্য এফটিপি প্রোটোকল ব্যবহার করা হয়। এইচটিটিপি, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এইচটিটিপি সাধারণত ক্লায়েন্ট সার্ভার নীতি অনুসারে কাজ করে। হাইপার টেক্সটগুলি ডিফল্ট হিসাবে নীল রঙের হয় এবং নিচে আন্ডারলাইন থাকে। নেটওয়ার্ক সিস্টেমে একাধিক কম্পিউটারের মধ্যে বা WWW অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের বিশাল তথ্যভাণ্ডার থেকে হাইপার টেক্সট স্থানান্তরকরণের মাধ্যমে ডেটা বা তথ্যের আদান প্রদানের জন্য এই প্রোটোকল ব্যবহার করা হয়। তৃতীয় প্রোটোকল টেলনেট। কোনো কম্পিউটার দূরবর্তী অন্য কোনো কম্পিউটারে রিমোটে লগ ইন করে তার ফাইল অ্যাক্সেস করা
অ্যাক্সেস করতে পারা এবং বা ব্যবহার করতে পারা, সেটি হচ্ছে এই টেলনেট প্রোটোকলের কাজ, যাতে সে ব্যবহার করতে পারে, সেই অনুমোদনটা দিতে পারে। তৃতীয় ছিল টেলনেট প্রোটোকল। এবার চতুর্থ পপ, পোস্ট অফিস প্রোটোকল। এর মূল কাজ হলো মেল সার্ভার থেকে ইমেল পুনরুদ্ধারে ব্যবহার করা হয়। পরবর্তী প্রোটোকল নেটওয়ার্ক ডিভাইস এবং তাদের ফাংশনগুলি পরিচালনা ও নজরদারি করা হচ্ছে SNMP প্রোটোকলের কাজ, সিম্পল নেটওয়ার্ক ম্যানেজমেন্ট প্রোটোকলের কাজ। সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকলের কাজটি হলো ইমেল গ্রহণ ও প্রেরণের জন্য ব্যবহৃত হয়। IMAP ইন্টারনেট মেসেজ অ্যাক্সেস প্রোটোকল। ব্যবহারকারীরা সার্ভারে তাদের ইমেল রাখতে পারে, যা প্রয়োজনে ডাউনলোড করা যায়। এই ছিল মোটামুটি TCP/IP মডেলের বিভিন্ন স্তর, তাদের কাজ এবং সেখানে যে প্রোটোকলগুলি ব্যবহৃত হয় তাদের মূল কাজ। কেবলমাত্র আউটলাইনগুলো আমি দিয়েছি, এই আউটলাইনগুলোই তোমরা মনে রাখবে, তাহলেই তোমাদের কাজে লাগবে। আরেকটি মডেল TCP/IP মডেল ছাড়া, সেটা হচ্ছে OSI মডেল। সেখানে এই 5টি লেয়ার ছাড়াও আর 2টি লেয়ার থাকে, সেটা হচ্ছে সেশন লেয়ার আর প্রেজেন্টেশন লেয়ার। এই ছিল আজকের পাঠ। তোমরা স্টাডি মেটেরিয়ালসটা ফলো করবে, তার সঙ্গে এই ভিডিওটা অনুসরণ করবে, দেখবে তোমরা বুঝতে সক্ষম হবে।